শ্যামলের লাগে তারপরও কিয়া যার পরকিয়ার কারণে সে হলো বাসা ছাড়ে না। আমি রুম খুলছি, রুম খোলার সাথে সাথে দেখি দুজন মারামারি করতেছে। উনি হচ্ছে আমার বাবার বয়সী, এটা কখনোই সম্ভব না। নিজের স্ত্রীর ব্যাপারে যে নোংরামি করেছে, অপবাদ দিয়েছে, এবং আমি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে, কাউন্সিলর প্রার্থী হিসাবে আমার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। উনি মানবিক লোক, সামাজিক লোক, সম্মানিত লোক। এর জন্য শুধু হেল্প চাইছিলাম ওনার সাথে, সবার হেল্প করে তার জন্য হেল্প চাইছি। মোবারক সুশামল এই বাসা কেন আসে? যখন আমি উঠতেছি তখন দেখি যে আবার ওই মোবারক সুশামল ভাই 5 তলা থেকে নামতেছেন। নামার সাথে সাথে মোবারক সুশামল ভাইকে মানে গলা মধ্যে ধরে মানে আমি যা পাইছিল মানে ওয়ালের সাথে তার মানে ঠেকায় বলছে, ঠেকায় বলে তার মাথা আঘাত করতেছে। মোবারক হোসেন শ্যামল একসময় জামাতের রোকন ছিল, পৌরসভার দায়িত্বশীল ছিল। তবে তার কিছু নৈতিক স্খলনের কারণে তার রুকনিয়াত চলে যায় এবং সকল ধরনের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। উপজেলার সাবেক আমির নুরুল ইসলাম ভাই, আমি এবং পৌর আমির সেক্রেটারি 4 জন একসাথে বসার চেষ্টা করছিলাম তাদের সমঝোতা করতে, কিন্তু আমরা পারিনি, ব্যর্থ হয়েছি। 2 দিন আগে আবার শুনলাম শ্যামল এবং মোস্তফা মির্জা দুইজনে আমাকে জানাইছে তারা মারামারি করছে, একজন অপরজনের বিরুদ্ধে অভিযোগ আনছে। তো এখন যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটছে এটার সাথে জামাত জড়িত না, এবং আমরা সাংগঠনিকভাবে আমাদেরকে জানাইনি। এর সুষ্ঠু তদন্ত করে যে দোষী তার ব্যাপারে বিচার হোক, এটাই আমার প্রত্যাশা। আমার ওয়াইফ পাশের রুম থেকে দৌড় দিয়া আমার রুমে আসে। যেই রুমে আমার ওয়াইফ ছিল ঠিক ওই রুম থেকে মোবারক হোসেন শ্যামল নামে একজন 7 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, এবং সে হলো এই বাড়িওয়ালা, বাইর হয়ে সে হলো 4র্থ তলায় যায়। যখন আমি তাকে দেখতে পাই তখন আমি আমার ওয়াইফের জিজ্ঞাসা করলাম, তুমি ওই রুমে এতক্ষণ কি করছিলে? যখন আমি আমার ওয়াইফের সাহায্য করি, গালাগালিজ করি, তখন ওই মুহূর্তে মোবারক হোসেন শ্যামল আইসা মারধর করে, গুরুতর আঘাত করে। পাশে তার একজন ম্যানেজার আছে, নাম হলো শেখ সাদি, সেও আমাকে আইসা পর্যাপ্ত পরিমাণ মারধর করে এবং আমার রুমের ভিতরে পর্যন্ত যায়। এবং আপনারা আমার রুমের ভিতরে গেলে দেখবেন যে আমার একটা ডাইনিং টেবিলের গ্লাসও তারা ভেঙে ফেলে। জানিয়েছে আমি তাকে হেনস্থা করার চেষ্টা করছি এবং তার স্ত্রীর সাথে আমার সম্পর্ক আছে বা কোনো ধরনের অনৈতিক সম্পর্ক আছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তার স্ত্রীর সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নাই। সে আমার মেয়ের মতো ছোট, আমার ছেলের বয়সী। সে আমার ছেলের বয়স 23, তার বয়স হয়তো 22-23-24 এরকম হইতে পারে আনুমানিক। আমি তার মেয়ের মতোই দেখি তাকে, এবং সে আমাকে শ্রদ্ধা করে। ব্যাংকে আমরা একসাথে জব করি, এজেন্ট ব্যাংকে, এবং ইতিমধ্যেই এটাকে নিয়ে সে ব্ল্যাকমেল করছে। শ্যামলের লাগে তারপরও কিয়া যার পরকিয়ার কারণে সে হলো বাসা ছাড়ে না। শ্যামল যা বলে তাই শুনে, শ্যামলের বাইরে আর কোনো কথা নেই। এমন তো অবস্থায় আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্ত করে আমাকে আমার প্রতিষ্ঠানে বসার সুযোগ করে দেন, এবং আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি আমার ওয়াইফ এবং শ্যামল দুইজনের বিচার চাই। আমি চাই আমার ওয়াইফ যেন আমার কাছে আসে, শ্যামলের কথা যেন না শুনে, এটাই আমি চাই। উনি হচ্ছে আমার বাবার বয়সী, এটা কখনোই সম্ভব না। এটা কোনোদিনও সম্ভব ছিল না আর সম্ভব না। উনি মানবিক লোক, সামাজিক লোক, সম্মানিত লোক। এর জন্য শুধু হেল্প চাইছিলাম ওনার সাথে, সবার হেল্প করে তার জন্য হেল্প চাইছি। শুধু হেল্প চাইছি যে উনি বিয়ে করছে এটা কি সত্য কিনা। উনি বলেছে যে হ্যাঁ সত্য, শুধু এতটুকুই। আমার হাজব্যান্ড উনি ওনার মন গড়ার মতো কথা বলে, কন্টিনিউ আমাকে গালিগালাজ করে, সবসময় আমাকে গালিগালাজ করে, এবং সে সবাইকে নিয়ে আমাকে সন্দেহ করে। প্রত্যেক মানুষকে নিয়ে, মুরসালিন মামুনকে নিয়ে আমাকে সন্দেহ করে, শহীদুলকে নিয়ে সন্দেহ করে, অনিককে নিয়ে সন্দেহ করে, তারপর হচ্ছে ওনার বুনজামাই ওনাকে নিয়ে সন্দেহ করে, সবাইকে নিয়ে গালিগালাজ করে, আমাকে মারধর করে। আমি আইনের আশ্রয় নেবো, কন্টিনিউ সে আমাকে মারধর করে। ওনার বিয়ের ব্যাপারটা আমি কেন জেনে গেছি, এটা নিয়ে ঝামেলা। হ্যাঁ, উনি দ্বিতীয় বিয়ে করেছে, ওনার বিয়ের ব্যাপারটা আমি জেনে গেছি। বিয়ে করছে 2 বছর আগে। হ্যাঁ, আমাকে বিয়ে করছে 8 বছর চলে, তো 5 বছর হয়ে গেছে। 5 বছর পরে সে আরেকটা বিয়ে কিভাবে করে? সে আরেকটা, এটা কেন আমি বলি, এর জন্য সে আমাকে ঘরের ভিতরে যত নির্যাতন, সব নির্যাতন সে আমাকে করে। আমাকে না জানে, সে তো আমার অনুমতি নেই। এটা ধরার পরে, এটা যখন মানে সে বিয়ে করে ফেলছে, তারপরে সে আমাকে নানান ধরনের অভিযোগ করতেছে। যখন নাকি আমাকে মোবারক হোসেন বলছে যে হ্যাঁ তোমার হাজবেন্ড বিয়ে করছে, এটা সত্য, এটা বলার পরে সে আমাকে নানান ধরনের অভিযোগ করতেছে। মোস্তফা মৃধা আমাকে নির্যাতন করে, এগুলোকে কন্টিনিউ সে বাড়ি এলাকায় গালিগালাজ করে, আমাকে গালিগালাজ করে। এইখানে হচ্ছে সে, আমি রুম খুলছি, রুম খোলার সাথে সাথে দেখি দুজন মারামারি করতেছে। সে আমাকে টুক্কা দিছে, আমি রুম খুলছি, খোলার সাথে সাথে সে মারামারি শুরু করে দিচ্ছে। সে আমাকে অন্য রুমে পাই নাই, প্রশ্নই আসে না। আমি এখানে, সে টুক্কা দিছে, আমি নিজে দরজা খুলছি, সে অন্য রুমে আমাকে কিভাবে পায়? তারপরে সে মারামারি শুরু করে দিছে। তারপর তার ব্যবসায়িক সম্পর্ক, তার পার্টনারশিপের সম্পর্ক তার সাথে, তারপর হচ্ছে ব্যাংকের সম্পর্ক তার সাথে, সবকিছু লক্ষ লক্ষ টাকার বিজনেস তার সাথে। সে এসব খুবে হয়তো
মারামারি করছে। উনি অভিযোগ করছে বাসা ছাড়ি না, আমি বলছি আমার প্রেগনেন্সি, আমি এখন বাসা ছাড়তে পারবো না, আমার 8 মাস চলতেছে, আমি বাচ্চা হয়ে গেলে আমি বাসা ছেড়ে দিব। এরকম জঘন্যতম অভিযোগ আমি ওর কাছ থেকে কখনোই আশা করিনি। সে এরকম জঘন্যতম অভিযোগ কিভাবে করে? তার এই জঘন্যতম অভিযোগ টোটালি মিথ্যা। সে জঘন্যতম অভিযোগ করতে পারে না, আমার সাথে সেটা করতে পারে না। তার বিয়ে আমি ধরে ফেলছি, ধরে ফেলার পরে সে আমাকে নানান ধরনের অভিযোগ করবে, নির্যাতন করবে, রুমের ভিতরে আমাকে নির্যাতন করে, কন্টিনিউ আমাকে নির্যাতন করে, সে মারধর করে আমাকে। আমার প্রেগনেন্সি, সে একটা দিলে আমাকে 10টা দেয় না। বায়েলা হচ্ছে উনি আমার বাবার বয়সী, উনি আমার চাচা হয়, এতটুকুই। ওনার সাথে মিথ্যা অভিযোগ। আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন, আমার বাড়ির ভাড়াটিয়া এবং আমার দোকানের ভাড়াটিয়া এবং আমার বাইরের দোকানের ভাড়াটিয়া মোহাম্মদ মোস্তফা মিদা, পিতা জালাল উদ্দিন মিদা, সে গত 25 তারিখ মানে গত পরশুদিন সোমবার রাত 9টা আনুমানিক 9টা সাড়ে 9টার সময় আমার উপরে আমার নিজস্ব ভবনে আমার বাসার সিঁড়িতে সে আক্রমণ করেছে এবং আমাকে হত্যার উদ্দেশ্যে সে আমাকে ব্যাপক মারধর করেছে। আমার পেটে লাথি মেরেছে, আমার অপারেশন করা পেটের মধ্যে লাথি মেরেছে, আমার তল পেটে লাথি মেরেছে এবং আমার গলা চিপে ধরে হত্যা করার চেষ্টা করেছে। এইগুলি আমার কাছে সম্পূর্ণরূপে ভিডিও ফুটেজ এবং আমার বাসার নিজস্ব ভবনের সিসিটিভি ফুটেজে তার যথাযথ প্রমাণ আমার কাছে আছে। আরেকটা কথা হচ্ছে, মোস্তফা মিদা আপনাদের মাধ্যমে যেটা জানতে পারছি, সে ইতিমধ্যে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আমি তাকে হেনস্থা করার চেষ্টা করছি এবং তার স্ত্রীর সাথে আমার সম্পর্ক আছে বা কোনো ধরনের অনৈতিক সম্পর্ক আছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, তার স্ত্রীর সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নাই। সে আমার মেয়ের মতো ছোট, আমার ছেলের বয়সী, সে আমার ছেলের বয়স 23, তার বয়স হয়তো 22-23-24 এরকম হইতে পারে আনুমানিক। আমি তার মেয়ের মতোই দেখি তাকে এবং সে আমাকে শ্রদ্ধা করে। ব্যাংকে আমরা একসাথে জব করি, এজেন্ট ব্যাংকে, এবং ইতিমধ্যেই এটাকে নিয়ে সে ব্ল্যাকমেল করছে। আর এর অন্যতম কারণ হচ্ছে, সে আমাকে মারার কারণ হচ্ছে, সে আমার কাছ থেকে জমি কিনছে 3.5 ঘন্টা 35 লক্ষ টাকা দিয়ে এবং এটার সম্পূর্ণ দলিল আমার কাছে আছে। সে শাইল জমি কিনেছে এবং শাইল জমি সে দখল নিতে চায় না। সে শাইল জমি কিনা আমার বাজারের স্থাবর সম্পত্তি সহ, দোকান সহ, মূল ভবন সহ, 2তলা ভবন সহ আমার জমি দখল করতে চায়। এটা হচ্ছে তার ষড়যন্ত্রের, আমাকে হত্যা করার চেষ্টার অন্যতম কারণ। আমাকে হত্যা করলে সেটা পেয়ে যায়। দ্বিতীয়ত, রূপামণি ফার্নিচার নামে, যেই আমার মেয়ের নামে ট্রেড লাইসেন্স করে, রূপামণি ফার্নিচারের স্বত্বাধিকারী মোস্তফা মিদা, ট্রেড লাইসেন্সটা আমার মেয়ের নামে, এই নামে ফার্নিচার, এটা 30 লক্ষ টাকার পার্টনারশিপ আমার সাথে আছে। এই টাকাটার সে আমাকে দিচ্ছে না, এর সকল দলিল দস্তাবেজ সে নিখোঁজ করে ফেলাইছে, সরায় ফেলাইছে, এই পার্টনারশিপের টাকাটা আমাকে দিচ্ছে না। তৃতীয় হচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ এজেন্ট আউটলেটের আমি এবং মোস্তফা মিদা যৌথভাবে পার্টনারশিপ আছি এবং এটার যৌথভাবে পার্টনারশিপের সমস্ত দলিল দস্তাবেজ আমার কাছে আছে। গত মার্চের 1 তারিখ আমার সাথে তার এই বনিবনা হয়, তার কাছ থেকে আমি ওই পার্টনারশিপ থেকে বের হয়ে আসছি এবং এই বাবদ সে আগামী 15 জুন 2026 সালে সে আমাকে 8 লক্ষ টাকা বুঝিয়ে দেবে এবং আমি ব্যাংকের দলিল দস্তাবেজ তাকে বুঝিয়ে দেব। এই শর্তে আমরা স্ট্যাম্পে স্বাক্ষর করেছি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের সাক্ষীগণের মোকাবেলায় আমরা স্বাক্ষর করেছি এবং এই 8 লক্ষ টাকা না দেওয়ার ফন্দি বিক্রি করে সে তার স্ত্রীকে ব্ল্যাকমেল করে, সে আমার নামে বদনাম করে আমাকে কোনো মতে দাওয়াত দিয়ে তার ঘরে নেওয়ার চেষ্টা করছে। তাও আমি যাই নাই, আমি বাইদাবাই শুনে তার ঘরে যাই না কোনো কারণে। যদিও আমাদের মধ্যে আগে ভালো সম্পর্ক ছিল, আমাদের এখানে যেহেতু ব্যবসা করে, আমার 3টা ভবনের সে ব্যবসা করে, 2তলায় ব্যাংক, নিচতলায় শোরুম ফ্রিজার আর 3তলায় সে বাসা বাড়ি নিয়ে থাকে, কারণে ভালো রিলেশন ছিল। কিন্তু সে আমাকে ব্ল্যাকমেল করে এই 3টা জায়গা জমি দখল করা এবং রূপামণি ফার্নিচারে টাকা মেরে দেওয়া 30 লাখ এবং ব্যাংকের 8 লাখ টাকা মেরে দেওয়ার পায়তারা স্বরূপ আমাকে সে আক্রমণ করে এখন সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনয়ন করছে এবং সে আমার বিরুদ্ধে যে সকল নোংরা, কুরুচিপূর্ণ এবং নিজের স্ত্রীর ব্যাপারে যে নোংরামি করেছে, অপবাদ দিয়েছে এবং আমি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে, কাউন্সিলর প্রার্থী হিসাবে আমার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এদের সাথে, এইসব কথার সাথে আমি মুখে আনতে লজ্জাবোধ করি। তার স্ত্রী আমার মেয়ের মতো বয়সে, তাদের সাথে আমার এরকম কথা বলা আমার সাজে না। এই কারণে আমি এর তীব্র নিন্দা জানাই এবং মোস্তফা মিদার এরকম ঘৃণ্য অপকর্মের বিরুদ্ধে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে, সমাজের কাছে বিচার চাই এবং আমি তার বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছি। আমার বিরুদ্ধে হামলা করা হয়েছে, সে আমাকে যে হামলা করেছে, আমার ছেলে মামলা করেছে তার বিরুদ্ধে। আমাকে আহত অবস্থায় আমি হাসপাতালে ভর্তি ছিলাম, গতকাল দুপুর 12টায় আমি হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আসছি এবং তার বিরুদ্ধে তার ম্যানেজার যাকে নিয়ে সে আক্রমণ করেছিল, আমার অজ্ঞাতনামা 5-6 জন, এই অজ্ঞাতনামা 5-6 জন সহ আমি তার বিরুদ্ধে মামলা করেছি। ওই দিন আমার পকেটে গরু কেনার জন্য
উদ্ধৃত 2 লক্ষ টাকা এবং আমার ম্যানেজার শেখ সাদি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিল। এই টাকা এবং আমার হাত পকেটে আমার উত্তোলিত ভাড়া প্রায় 40 থেকে 50,000 টাকা, যা সর্বসাকলে প্রায় 3.5 লাখ টাকার মতো হবে, আমার 2 পকেটে ছিল। আমার শেষ পর্যন্ত এগুলো আমার পকেটে মাত্র 30 টাকা আছে সে মারার পরে। এই টাকাগুলি সে কিভাবে নিচ্ছে আমি বলতে পারি না। আমাকে আক্রমণ করার পরে সেগুলি টাকা নিয়ে গেছে এবং এর জন্য সম্পূর্ণ সাক্ষী সাবধ আছে, আমার ডকুমেন্ট আছে, আমার সিসিটিভি ফুটেজ আছে, সব কিছু আছে এবং এই প্রমাণগুলি আমি আদালতের মাধ্যমে ইনশাল্লাহ পেশ করব। আপনাদেরকে আবারও ধন্যবাদ। মোস্তফা আহমেদের সকল অভিযোগ আমি অস্বীকার করছি এবং সে যে অভিযোগ করছে ডাহা মিথ্যা কথা। সে আওয়ামী লীগ যুবলীগের ক্যাডার এবং তার বিরুদ্ধে জুলাই হত্যা মামলার সে আসামি আছে। বিভিন্ন থানায় গাজীপুর জেলা জজ আদালতে তার বিরুদ্ধে মামলা আছে। সে তাকে আইনের আশ্রয় নেওয়ার জন্য আমি সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় আইন প্রশাসনকে অনুরোধ করব, মোস্তফা আহমেদের মতো একজন প্রতারক এবং গফরগাঁওয়ের একজন শীর্ষ সন্ত্রাসী এবং শীর্ষ সন্ত্রাসী সোহরাবের সে ভাতিজা এবং নিগুয়ারি থেকে সে পলাতক, নির্বাচনের পরে এবং পূর্বাবর সে এখন নিগুয়ারি থেকে পলাতক। তার ঘরদূর ভাঙচুর করছে জুলাই যোদ্ধারা, তার দোকান আর সে গফরগাঁওয়ের সন্ত্রাসী কার্যকলাপ করছে। বাবেল গোলন্দাজের সে দুর্দর্শ ক্যাডার এবং সে হচ্ছে বর্মির বাগবাদলের সে ক্যাডার, এটা আমি জানি। এবং সে হচ্ছে আরেকজন মোল্লা নামে একজন আছে, ত্রিমোহনী বাজারের একজন মোল্লা আছে, সে মোল্লার ক্যাডার। সে এই 3 জন নাম বলতে পারে, একজন মোল্লার ক্যাডার সে। তো তাকে আইনের আশ্রয় নেওয়ার জন্য আপনারা সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে অনুরোধ করছি। আমার নাম হলো মোস্তফা মিদা, আমি একজন ব্যবসায়ী। আমি যখন আমার বাসায় ঢুকি তখন আমি আমার ওয়াইফকে পাই নাই। যখন না পাই তখন দেখি যে আমার ওয়াইফ পাশের রুম থেকে দৌড় দিয়া আমার রুমে আসে। তখন আমি দাঁড়ায় থাকি। তার অল্প কিছুক্ষণ পর পাশের রুম থেকে, যেই রুমে আমার ওয়াইফ ছিল ঠিক ওই রুম থেকে মোবারক হোসেন শ্যামল নামে একজন 7 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং সে হলো এই বাড়িওয়ালা, সে হলো বাইর হয়ে সে হলো 4র্থ তলায় যায়। যখন আমি তাকে দেখতে পাই তখন আমি আমার ওয়াইফের জিজ্ঞাসা করলাম, তুমি ওই রুমে এতক্ষণ কি করছিলে? যখন আমি আমার ওয়াইফের সাহায্য করি, গালাগালিজ করি, তখন ওই মুহূর্তে মোবারক হোসেন শ্যামল আইসা আমার অকাত্য ভাষায় মারধর করে এবং তার সাথে আমাকে গুরুতর আঘাত করে। পাশে তার একজন ম্যানেজার আছে, নাম হলো শেখ সাদি, সেও আমাকে আইসা পর্যাপ্ত পরিমাণ মারধর করে এবং আমার রুমের ভিতরে পর্যন্ত যায়। এবং আপনারা আমার রুমের ভিতরে গেলে দেখবেন যে আমার একটা ডাইনিং টেবিলের গ্লাসও তারা ভেঙে ফেলে। তারা 3 থেকে 4 বছর ধরে পরকিয়া। আমি তাদেরকে মোবারক হোসেন শ্যামলরে আমি বারবার না করার পরেও সে হলো আমার বাসায় যাইতো। যখন হলো আমি বাধা দিছি এক পর্যায়ে, তখন হলো সে হলো আমার রুমে না যা পাশের রুমে যা, এবং আমি যখন বাসায় না থাকি তখন চুরি করে লুকোচুরি করে আমার রুমে যা। আর গতকালকার 9টা বাজে যেটা হয়েছে, সে হলো পাশের রুমে আমার ওয়াইফকে নিয়ে দীর্ঘক্ষণ ছিল এবং যখনই আমি আমার ওয়াইফকে শাসন করতে চাই তখন হলো সে আমারে আতঙ্কিতভাবে হামলা করে এবং সে হামলা করে। প্লাস হলো তার একজন ম্যানেজার আছে শেখ সাদি, সে নিজেও আমাকে মারে এবং আমার রুমের ভিতরে যায়, তারপরে লোক তারা আমারে মারে এবং আমি আত্মরক্ষার্থে আমি আমার পাশের আরেকটা রুমে যাইরা সিটকানি লাগায় আমি জীবন রক্ষা করি। তারপরে তারা আমাকে এই যে দেখতে পাচ্ছেন যে মাথায় আঘাত করে, বুকে আঘাত করে, বুকে আমার 5টা চিনি। এখন আমার অবস্থা খুব খারাপ। আমি দেশবাসীর কাছে এটার বিচার চাই এবং আমি ব্যবসা যে করবো আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দিচ্ছে। আমি এলাকায় যাইতে পারবো না, আমি কোনো মামলা করতে পারবো না, এরকম অবস্থায় আছি। সে বলতেছে তার এলাকা, সে আমাকে এলাকায় থাকতে দিবে না, এমনকি আমার ম্যানেজারকে বাইর করে দিছে, বলছে তুই যদি ব্যবসা প্রতিষ্ঠানে বসস তাহলে তোর মামলা দিব এবং তোর মাইরা ফেলামো। এমন তো অবস্থায় আমি দেশবাসীর কাছে এটার বিচার চাই, সুষ্ঠু তদন্ত করে এটার বিচার করা হোক এবং আমি যেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেন বসতে পারি, এই দাবি জানাচ্ছি। জামাত থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সে তার অতীতে অনেক রেকর্ড এরকম মেয়ে নিয়ে এরকম অনেক ঝামেলার কারণে তাকে হলো জামাত থেকে বহিষ্কার করছে এবং এলাকার এরকম অনেক ঘটনা আছে যার কারণে হলো ইতিপূর্বে যে তার রুকনিয়ত গেছে, শুধু খালি এই মেয়েলি কেলেঙ্কারির কারণে তার রুকনিয়ত গেছে এবং আমি তাকে নিজে ওই মেয়েলি কেলেঙ্কারি থেকে 1 লক্ষ টাকা দিয়ে আমি তাকে বাঁচাই আনছি। মারামারির পরে আমি আমার যে দায়িত্বশীল আবুল কালাম আজাদ ভাই ছিল আমি ওনাকে জানাইছি। তারপর হলো আক্তার মোল্লা ভাই আছে, আক্তার মোল্লা ভাইকে জানাইছি এবং পৌর সেক্রেটারি আবুল হোসেন ভাই আছে, আবুল হোসেন ভাইকে জানাইছি এবং পৌর সভাপতি ডাক্তার আনিসুজ্জামান ভাইকে জানাইছি এবং তাদের সবাইকে জানাইছি। জানানোর পরে আমি হলাম হসপিটাল, প্রথমে হলো আমি আমার পাশের একটা হসপিটাল না মানে ফার্মেসি আছে, ডাক্তার খুরশেদ ভাই, ওনার কাছে গেছি। যাওয়ার পরে উনি বললো যে তুমি এখানে রাখা যাবে না, তুমি আল্লাহরা মেডিকেল সেন্টারে যাও।
তখন আমি ওই জায়গায় গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে বলতেছে কেউ না, আপনি এখানেও থাকতে পারবেন না। তারা আমাকে সরাসরি ময়মনসিংহ রেফার করছে। এখন ময়মনসিংহ আসার পরে আমার হলো গায়ে এই অবস্থায় যে আপনারা দেখেন যে আমার বুকের মাঝে 5টা সিঁড়ি লাগছে এবং মাথার অবস্থাও গুরুতর, এবং ডক্টর বলছে এখন মাথা এবং বুক এক্সরে করার জন্য এবং মাথা সিটি স্ক্যান করার জন্য। বুকে হলো সে হলো আমাকে কি দিয়া জানি আঘাত করছে, ওই চাকু অথবা ছুরি দিয়া আঘাত করছে। সে হলো 7 নং ওয়ার্ডের জামাতের রাজনীতিকে কলঙ্কিত করতেছে। শুধু তাই না, সে বলে যে আমার ছেলে হলো পৌর ছাত্র শিবিরের সভাপতি, আর তুই হলো তোর বাড়ি হলো গফরগাঁও, তাহলে তুই আমার শ্রীপুরে কিভাবে থাকস আমি তোরে দেখে দিই। এখন হলো সে আমাকে এরকম হুমকি তুমকি অনেক কিছু দিতেছে, এবং আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারতেছি না। প্লাস হলো আমার ম্যানেজাররা পর্যন্ত বসতে পারতেছে না। আমার ম্যানেজার একটা আছে, তাকেও সে আলামিন করে নাম, তাকেও সে হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে আমি দূর দাবি জানাচ্ছি, এটা যেন আমাকে সঠিক বিচার করা হয় এবং আমি যেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারি। এবং আমি তার কাছ থেকে 3.5 গুণ্ঠ জায়গা কিনছিলাম 70 লক্ষ টাকা দিয়ে। ওই জায়গাটা নির্বাচনের আগে আমাকে আমি 1.5 বছর ধরে দখলে ছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাকে নির্বাচনের 15 দিন আগে সে আমাকে বলতেছে আমি বলে এই জায়গা বলে আমার না, আমার জায়গা নাকি পিছনে। সে আমাকে বলতেছে আমার সে সামনেতে দেয় নাই, অথচ আপনারা স্পষ্ট দেখতে পাইবেন যে আমাকে চৌতি মৌতি সবকিছু সামনে দেওয়া, কিন্তু সে বলতেছে আমার জায়গা পিছনে। এখনো পর্যন্ত আমার জায়গাটা বুঝায় দেয় নাই, আমার জায়গাটা কোথায় তাও আমি জানি না। আমি 70 লক্ষ টাকা দিয়েছিলাম জায়গা বাবদ। আমি চাই যে আমার ওয়াইফ আমার কথা শুনুক, আমার কথা না শুনা সে হলো শ্যামল যা বলতেছে শ্যামলের কথা শুনতেছে, আমার কোনো কথা শুনে না। এই যে কালকে মারামারির যে বিষয়টা, ওই সময় আমার ওয়াইফ এবং আমার জাওয়াস তারা 2 জনের লোক সামনে দাঁড়াইছে, আমার সামনে দাঁড়াইছে, যাতে হলো আমার আরো বেশি করে মারতে পারে, যাতে আমি তাদেরকে কোনো কিলকুশি এরকম কোনো কিছু না করতে পারি। এবং তারা পুরাটাই তাকে সাপোর্ট দিছে, এবং আমার ওয়াইফ এবং জাওয়াস আমার কোনো কথা শুনে না, তারা টোটাল কথা শুনলো শ্যামলের। শ্যামল যা বলে তাই করে। আমি আজ থেকে 6 মাস আগে বলছি যে আমি এখান থেকে বাসা ছেড়ে আমি অন্য বাসায় নিব, আমি আমার বাড়িতে চলে যাব, কিন্তু যখন তাকে এই কথা বলছি সে আমাকে বলে আমি ছাদ থেকে বইরা মারা যাবো, সেই বাসা ছাড়বে না। আমাকে বলতেছে কোন এখন বাসা ছাড়বো না আমি, সে বলে আমাকে বাসা ছাড়বে না, বাসা ছাড়বো পরে। শ্যামলের লাগে তার পরকিয়া, যার পরকিয়ার কারণে সে হলো বাসা ছাড়ে না। শ্যামল যা বলে তাই শুনে, শ্যামলের বাইরে আর কোনো কথা নেই। এমন তো অবস্থায় আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্ত করে আমাকে আমার প্রতিষ্ঠানে বসার সুযোগ করে দেখ, এবং আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি আমার ওয়াইফ এবং শ্যামল 2 জনের বিচার চাই। আমি চাই আমার ওয়াইফ যেন আমার কাছে আসে, শ্যামলের কথা যেন না শুনে, এটাই আমি চাই। আমি যখন আমার ওয়াইফের পরকীয়ার বিষয়টা ধরে ফেলছি, তখন আমি আমার ওয়াইফের যখন জিজ্ঞাসা করছি, তখন শ্যামল এবং আমার ওয়াইফ রুমের ভিতরে নিয়ে আমার দেখেন এখানে মারার জন্য ছুরি দিয়ে আঘাত করছে, এবং তাদের ইচ্ছা ছিল যে আমাকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিতে। আজকে আমি গতকালকে যে ঘটনা রাত্রে 9টা বাজে আজ পর্যন্ত আমাকে একটা ফোন দেয় নাই। আমার ওয়াইফ আমি কি বেঁচে আছি না মরে গেছি। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার এজেন্ট আউটলেটের টাকা ছিল এবং আমার 3-4টা শোরুম, আমি পাইকারি ব্যবসা করি, আমি সিঙ্গারের ডিলার। আমার কাছে গতকালকে 17 লক্ষ টাকা ছিল, আর ওই টাকাগুলি আমি পাচ্ছি না। আমি জানি না আমার এই টাকা কোথায়। শ্যামল এবং শেখসাদি এবং আমার ওয়াইফ মিলে আমার টাকাগুলি নিয়ে নিছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমার এই টাকাগুলি যেন আমি পাই।